50 বছর ধরে মানুষের ভরসা। নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব হাওড়ার বিভিন্ন জায়গায় আজকে দফায় দফায় বিক্ষোভ, আর সেই বিক্ষোভ থেকে আগুন, সরকারি সম্পত্তি নষ্ট, অন্যদিকে মানুষের চূড়ান্ত ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা এই গরমের মধ্যে বাসের মধ্যে গাড়ির মধ্যে আটকে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, উলুবেড়িয়া, সলপ, ডোমজুড়, এমনকি এই বিক্ষোভের নামে তাণ্ডব। ডোমজুড় থানায় ভাঙচুর, বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সন্তুর সঙ্গে কথা বলবো। সন্তু, বিক্ষোভের জেরে কি অবস্থা হয়েছে? বিক্ষোভের জেরে কিন্তু সন্তু, তোমার কাছে আসবো। ডোমজুড় বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের কাঁদানে গ্যাস, আজকে দফায় দফায় বিক্ষোভ, কিন্তু বিক্ষোভের নামে এটা কি? আগুন, পুলিশের কিয়স্কে আগুন, বিভিন্ন কিয়স্কে আগুন, রেল লাইনে অবরোধ, আর তার জেরে বিভিন্ন ট্রেন বাতিল। আর সেই বাতিলের জেরে আজকে সপ্তাহের অন্যতম কাজের দিন শুক্রবার, আর সেই কাজের দিনে মানুষের, নিত্যযাত্রীদের চূড়ান্ত ভোগান্তি। বন্ধ রেল, সড়ক, অবরোধে দুর্ভোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, একদমই বিক্ষোভের জেরে কিন্তু সকাল থেকেই উলুবেড়িয়ার বিভিন্ন অংশে, যেখানে 16 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়, তেমনই চেঙ্গাই স্টেশনে কিন্তু অবরোধকারীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। ঘটনার জেরে কিন্তু চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জাতীয় সড়কের ধারে হাজারে হাজারে মানুষ কিন্তু বসে আছেন, তারা গাড়ির মধ্যে আটকে আছেন সেই সকাল থেকে, এবং তারা অনেকেই যেটা জানাচ্ছেন যে খাবারের জলটুকু পর্যন্ত নেই, এবং অনেকেই চিকিৎসা করাতে বাইরে যাচ্ছেন, তারাও কিন্তু যেতে পারছেন না। ঘটনায় কিন্তু যখন পুলিশ আসে এবং অবরোধ কিন্তু তুলতে যায়, তখনই কিন্তু পুলিশের সাথে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় বোম, ইট বৃষ্টি করা হয়, এবং উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে সেখানে কিন্তু পুলিশের একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়, বাইকে আগুন দেওয়া হয়, এবং উলুবেড়িয়ার যে মহকুমা শাসকের কার্যালয়, সেই কার্যালয় কিন্তু কার্যত ভেঙে চুরমার করে দিয়েছে অবরোধকারীরা। ঘটনার জেরে কিন্তু এখনো পর্যন্ত অগ্নিগর্ভ হয়ে আছে উলুবেড়িয়া হাওড়া গ্রামীণ এর বিভিন্ন অংশ। সন্তু, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তেও কি এখনো অবরুদ্ধ? এখনো এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়কের বিভিন্ন পয়েন্টে যেহেতু অবরোধ হয়েছিল, কয়েকটা জায়গায় পুলিশ গিয়ে অবরোধ তুললো, দু একটি জায়গায় কিন্তু এখনো পর্যন্ত অবরোধ চলছে। সেখানে ছোট ছোট পিকেটিং আছে, সেই কারণে কিন্তু জাতীয় সড়কে এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে, তার জেরে ভোগান্তি আছে। এসডিও অফিস ভাঙচুরের কথা বললে তুমি, তার মানে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি সম্পত্তির। একদমই, যেটা 16 নম্বর জাতীয় সড়ক থেকে একটি মিছিল যখন উলুবেড়িয়া শহরে ওঠে, সেই সময় উলুবেড়িয়া মহকুমা শাসকের যেখানে কার্যালয়, সেখানে কিন্তু বিক্ষোভ সমাবেশের কথা ছিল। সেই বিক্ষোভ সমাবেশের নামেই কিন্তু কার্যত মহকুমা শাসকের অফিসের ভিতরে ঢুকে যায় তারা, গেট ভেঙে, এবং মহকুমা শাসকের গাড়ি থেকে শুরু করে মহকুমা শাসকের অফিসের আসবাবপত্র সমস্ত কিছুই কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে, এবং বিপুল পরিমাণে সরকারি যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। আপাতত ধন্যবাদ সন্তু, আপডেট নেব তোমার কাছ থেকে। তবে এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের জানাই। ডোমজুড়েও থানা ভাঙচুর করা হয়েছে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে থানা ভাঙচুর করা হয়েছে। বিক্ষোভের নামে এটা কি হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। দেবাশিস, কি হয়েছে? দেখো, সকাল থেকে বিভিন্ন দফায় দফায় কিন্তু অবরোধ শুরু হয়, এবং বিকালের পর থেকে তা কিন্তু প্রায় রণক্ষেত্র চেহারা নিয়েছে। ডোমজুড়ের সড়ক মোড় এখনো পর্যন্ত অবরুদ্ধ। গোটা 16 নম্বর জাতীয় সড়ক, আমরা গতকালও দেখেছিলাম অঙ্কুরহাটি মোড়, সেই জায়গা থেকে আবার নতুন করে সড়ক মোড়ে অবরোধ করে রাখা হয়েছে। এবং ডোমজুড় থানা, মূলত কিছুক্ষণ আগে ডোমজুড় থানা এলাকায় বিক্ষোভকারীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল। পুলিশ যখন তাদেরকে হটাতে যায়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। এরপর হামলা চালানো হয় থানায়। থানা থেকে ভিতরে ঢুকে মহিলা পুলিশ কর্মীদের, যারা সিপিবিএফ ছিল, তাদেরকে মারধর করা, চেয়ার টেবিল বার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং সামনের দিকে পুলিশের গাড়ি নয়, শুধু সাধারণ মানুষের যে পাবলিক ভেহিকেল, সেগুলিকে ভাঙচুর করা হয়েছে, এলাকার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ফলে পুলিশের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে এলাকা পুরো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তা হলো ডোমজুড় থানার ছবি। দেখুন কিভাবে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা, এবং গাড়ি ভাঙচুর হয়েছে, থানায় ঢুকে ভাঙচুর করা হয়েছে, কাঁচ পড়ে রয়েছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, পুরো গাড়ির কাঁচ ভাঙা হয়েছে।
হামলা হয়েছে ডোমজুর থানাতেও, অন্যদিকে এসডিও অফিসেও, উলুবেড়িয়ায় এসডিও অফিসেও তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, কিন্তু তারপরেও বিক্ষোভকারীরা অবরোধ চালায়, আর তার ফলে হাজার হাজার মানুষ এই মুহূর্তে ভোগান্তিতে, ট্রেন বাস সমস্ত যাত্রী ভোগান্তিতে। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সাইগাল হোসেন। গতকালই তাকে গ্রেফতার করে সিবিআই। তার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। কিভাবে এত সম্পত্তি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, দেখুন। বৃহস্পতিবার প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরই গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবং ছায়াসঙ্গী সাইগাল হোসেন। গরু পাচার মামলায় সিবিআইয়ের জালে সাইগাল। গরু পাচার কাণ্ডের তদন্তে বেশ কিছুদিন ধরেই সিবিআই নজরে ছিলেন সাইগাল। এর আগে দুবার তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সাইগালের কল রেকর্ডও খতিয়ে দেখেন। তল্লাশি করা হয় সাইগালের একাধিক বাড়িতে। এবার গ্রেফতার। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে সাইগালকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, আয় ব্যয়ের বিস্তর ফারাকের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি সাইগাল। সূত্রের খবর, সিবিআই তদন্তে জানতে পারে সাইগালের মাধ্যমে একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করা হয় গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হক, সতীশ কুমারের। সিবিআই মনে করছে সাইগালের থেকে প্রভাবশালীদের খোঁজ মিলতে পারে। কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পারেন 2019 সালে সাইগালের মোবাইলে ফোন করেন গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক। অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে ফোন করেন এনামুল। কেন একজন পুলিশ কর্মীকে ফোন করে তৃণমূল নেতার সঙ্গে কথা বলতে চাওয়া হলো, সিবিআই সূত্রের দাবি, এর সঠিক উত্তর দিতে পারেননি সাইগাল। এই সাইগালের সঙ্গে গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে বেশ কিছুবার কথা হয়েছিল গরু পাচার কাণ্ডের সময়। কি নিয়ে কথা হয়েছিল? শুধুমাত্র অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগসাজশ, সেটাই কিন্তু শুধু নয়। সিবিআই আধিকারিকরা বলছেন যে এনামুল হকের থেকে বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু নিয়ে থাকতে পারেন। গোয়েন্দারা জানতে পেরেছেন প্রভাব খাটিয়ে গরু পাচারে সাহায্য করতেন সাইগাল। গরু পাচারের টাকা সাইগালই তুলতেন। সেই টাকার ভাগ প্রভাবশালীদের কাছে পৌঁছানোর কাজও করতেন অনুব্রতর এই ছায়াসঙ্গী দেহরক্ষী। অভিযোগ, পাচারের টাকা লগ্নির ক্ষেত্রেও মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেন সাইগাল। গরু পাচারের টাকা থেকেই সাইগালের বিপুল সম্পত্তি বলে সিবিআই মনে করছে। মা, স্ত্রী এবং পরিচারিকার নামে সাইগালের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই। কিভাবে এত সম্পত্তি হলো রাজ্য পুলিশের এক কনস্টেবলের, এর উত্তর খুঁজছে সিবিআই। নিউজ 18 বাংলা। রাজ্য পুলিশের কনস্টেবল থেকে অনুব্রতর দেহরক্ষী, তারপরেই রকেটের গতিতে উত্থান। একেবারে সাম্রাজ্য, সাইগালের সাম্রাজ্য, দেখুন। সিবিআই জালে সাইগাল, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ও ছায়াসঙ্গী সাইগাল হোসেন। রাজ্য পুলিশের কনস্টেবল সাইগাল হোসেন। সাইগালের বাবা এসআই ছিলেন। বাবার মৃত্যুর পরে পুলিশে চাকরি পান সাইগাল। সেই সাইগালই পরে অনুব্রতর দেহরক্ষী। ধীরে ধীরে হয়ে ওঠেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতার ছায়াসঙ্গী। তৈরি করেন সাম্রাজ্য। এত সম্পত্তি কিভাবে? কষ্ট করে কি কেষ্ট মিলেছে, নাকি পেছনে অন্য গল্প? খতিয়ে দেখছে সিবিআই। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কার্যত পিএ হয়ে ওঠেন সাইগাল। অনুব্রতর কাছে পৌঁছতে হলে আগে সাইগালের সঙ্গে যোগাযোগ করতে হতো। অনুব্রতর মোবাইলে ফোন এলে বেশিরভাগ সময় ধরতেন সাইগাল। অনুব্রতর প্রতিদিনের ওষুধও খাইয়ে দিতেন এই সাইগাল। অভিযোগ, অনুব্রতর দেহরক্ষী হওয়ার পরেই তার আর্থিক অবস্থা দ্রুত বদলাতে শুরু করে। সাইগালের স্ত্রী প্রাইমারি স্কুলে চাকরি পান। সাইগালও বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। দমকলে বিরাট বাড়ি। আমরা টিভিতে দেখলাম এই পর্যন্ত, তাছাড়া তো আমরা কিছু জানি না। এখন ভালোই তো ছিল, এখন ভেতরে কি আছে সেটা তো আমরা বলতে পারবো না। সাইগালের বেশ কিছু বেনামি সম্পত্তিও রয়েছে বলে অভিযোগ। আত্মীয়দের নামেও নাকি একাধিক সম্পত্তি রয়েছে। মা, স্ত্রী ও পরিচারিকার নামে সম্পত্তির খোঁজও পেয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গীর ডোমকলের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সূত্রের দাবি, উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না। মিলেছে বেশ কিছু সম্পত্তির দলিলও। এই বাড়ি ছাড়াও ডোমকলের সাইগালের বেশ কিছু জমি রয়েছে বলেও স্থানীয়দের দাবি। এই জায়গাটা কিনেছিল বাজারের লোক, ওদের কাছ থেকে
ও কিনে নিয়েছে, কিনেছে, ওটা কিনেছে, আর অন্য অন্য জায়গায় হয়তো কিনতে পারে। বোলপুরেও একটি ফ্ল্যাট রয়েছে সাইগালের ফ্ল্যাট রয়েছে নিউ টাউনেও। সিবিআই এই ফ্ল্যাটেও হানা দেয়। এখান থেকেও প্রচুর গয়না মিলেছে বলে সূত্রের দাবি। যে গরু পাচার কাণ্ডে সাইগালকে গ্রেফতার করেছে সিবিআই, সেই মামলাতেই অনুব্রতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। আর আজ সিবিআই এর বিশেষ আদালতে তোলা হয় সাইগাল হোসেনকে। সিবিআই হেফাজত দিল সিবিআই এর বিশেষ আদালত। 8 দিনের সিবিআই হেফাজতে অনুব্রতর দেহরক্ষী। আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশ। গতকালই অনুব্রতর দেহরক্ষী সাইগাল গ্রেফতার হন। গরু পাচার মামলায় সাইগালকে গ্রেফতার করে সিবিআই। তার আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা কি বলছেন দেখুন। সিআরপিসি 41 অনুযায়ী একটা নোটিশ ইস্যু করতেই হবে। এই ম্যান্ডেটরি বিধান ওনারা পালন করেননি। তার যথাযথ এক্সপ্লানেশন না দেওয়ার জন্য আদালতের তরফ থেকে যিনি আইও আছেন এনকেসি অফিসার, তাকে শোকজ করা হয়েছে। আদালত শোকজ করে বলেছেন যে ওনারা কেন 41 অনুযায়ী নোটিশ করেননি এবং নোটিশ না করে অ্যারেস্ট করেছেন, এবং তার সাথে কেন যে ওনারা অ্যারেস্ট করার জন্য চেকলিস্ট দেননি সেটা অবিলম্বে পরের তারিখে অর্থাৎ আগামী 17 তারিখ ওনাদের কাছে এক্সপ্লেনেশন দিতে হবে। ইন্টারোগেশনের সময় ওনার 3 জন আইনজীবীর মধ্যে যে কোনো একজন অবশ্যই ওখানে থাকতে হবে এবং সিবিআইকে তাদেরকে ডেকে নিতে হবে অ্যাট দ্য টাইম। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। গরু পাচারের মূল পান্ডাকে গ্রেফতারের দাবি দিলীপ ঘোষের। কারা ঘটনার সঙ্গে জড়িত সবাই জানে, কটাক্ষ দিলীপ ঘোষের। এটা সবাই জানে কারা এদের সঙ্গে যুক্ত, কিন্তু যেটা মাথা তাকে যতক্ষণ না অ্যারেস্ট করছে এই সমস্যার সমাধান হবে না, আর সেটা হওয়া উচিত। তবে মানুষ খানিকটা আশ্বস্ত হতে পারবেন। আর তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগ তুলছে। তদন্ত সাপেক্ষ বিষয়। তবে আমরা আগেও বলেছি, এখনো বলছি, যেভাবে সারা ভারতবর্ষে বিশেষ করে বাংলায় সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, ইডি এর পূর্বে এইভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপরে যেভাবে ব্যবহার হলো যথেচ্ছভাবে, তার কোনো উদাহরণ এর পূর্বে নেই। দেহরক্ষী টার্গেট না দেহরক্ষীকে সামনে রেখে কোনো রাজনৈতিক নেতা, আমাদের দলের নেতা, তাকে টার্গেট, এবং সেটা যে উদ্দেশ্য প্রণোদিত সেটা আর বুঝতে বাকি থাকে না। গতকালই আমার বাংলায় দেখিয়েছিলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিধায়ক সাংসদদের হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন রাজ্যভাগ ইস্যুতে কিছু বলা যাবে না। নাড্ডা এই নির্দেশ দিলেন আর তার 24 ঘন্টার মধ্যেই দেখুন রাজ্যভাগের দাবি। আদিবাসী, কোচ, মেচ, টোটো, রাভা, যত সেখানকার এথনিক কমিউনিটি আছে সবাই স্বাধীনতার পর থেকে বঞ্চনার শিকার আছে। এই জন্য আমরা এই আমাদের এরিয়াটা ভাগ চাই, এখনো চাইবো, চাইতে থাকবো। পুরা যে ভোটার আছে ওনারা বিশ্বাস করেন যে পার্মানেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট মানে সেপারেশন ফ্রম বেঙ্গল। আদরণীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দেন যে ভোকাল ফর লোকাল একটা স্লোগান দিয়েছেন। আমি লোকালের জন্য ভোকাল হচ্ছি। কখনো জন বার্লা, কখনো বিষ্ণুপ্রসাদ শর্মা। বিভিন্ন সময় রাজ্যভাগের দাবিতে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা, জলঘোলাও হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতার বৈঠক থেকে নির্দেশ দেন, জেলা সভাপতি, সাংসদ, বিধায়করা রাজ্যভাগ ইস্যুতে মন্তব্য করবেন না। প্রয়োজনে রাজ্যভাগ নিয়ে বলবেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির সভাপতি। মুখ খুলতে পারেন বিরোধী দলনেতাও। অখণ্ডতা বজায় রেখে পাহাড়ের সমস্যা মেটাতে হবে। নাড্ডার এই নিষেধের 24 ঘন্টা কাটার আগেই পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। আমি যে জায়গাকে রিপ্রেজেন্ট করি সেই জায়গা 54-এ বাংলার ভিতরে ঢুকানো হয়েছিল অ্যাবজর্বড এরিয়া অ্যাক্ট করে। এখন 2018-তে অ্যাক্ট নম্বর 4 দিয়ে অ্যাবজর্বড এরিয়া একটা রিপিল করা হয়েছে। তার মানে আমরা কোথায় আছি? আদিবাসী, কোচ, মেচ, টোটো, রাভা, যত সেখানকার এথনিক কমিউনিটি আছে সবাই স্বাধীনতার পর থেকে বঞ্চনার শিকার আছে। এই জন্য আমরা এই আমাদের এরিয়াটা ভাগ চাই, এখনো চাইবো, চাইতে থাকবো। পুরা যে ভোটার আছে ওনারা বিশ্বাস করেন যে পার্মানেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট মানে সেপারেশন ফ্রম বেঙ্গল। আদরণীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দেন যে ভোকাল ফর লোকাল একটা স্লোগান দিয়েছেন। আমি লোকালের জন্য ভোকাল হচ্ছি। গত বছরের ডিসেম্বর রাজ্যভাগের দাবিতে জেপি নাড্ডাকে চিঠিও দেন বিষ্ণুপ্রসাদ শর্মা। লেখেন,
2019 সালের লোকসভা ভোট এবং 2021 সালের বিধানসভা ভোটের আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি দেয় বিজেপি। এই প্রতিশ্রুতির জন্যই পাহাড়বাসী 2009 সালের লোকসভা ভোট থেকে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন। পাহাড়বাসীর কাছে স্থায়ী রাজনৈতিক সমাধান মানে পশ্চিমবঙ্গ থেকে স্বাধীন হওয়া, হয় পৃথক রাজ্য ঘোষণা করা হোক বা কেন্দ্রশাসিত অঞ্চল। এই বিষ্ণুপ্রসাদ শর্মাই ফের পৃথক রাজ্যের দাবিতে সরব, নাড্ডার নিষেধ সত্ত্বেও। এটা কি আসলে বিজেপির কৌশল? প্রশ্ন নানা মহলে। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ, এলাকা দখলের অভিযোগে গোষ্ঠী সংঘর্ষ। বাসন্তীর ভারতগড় বাজার এলাকায় গোষ্ঠী সংঘর্ষ, সংঘর্ষে জখম 3 তৃণমূল কর্মী, আহতরা বাসন্তী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাটা অত্যন্ত লজ্জার এবং আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি মহকুমা পুলিশ প্রশাসন, বাসন্তী পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে যারা যারা গন্ডগোল করেছে, মারপিট করেছে, তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং বাসন্তীতে শান্তি ফিরিয়ে আনা হোক। অন্যদিকে কোচবিহারে দিনহাটায় ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। বর্ষাকদল ত্রিমোহিনী গ্রামের বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন সুমন দেব, তখনই রাস্তা আটকে বাঁশ, রড, লাঠি দিয়ে হামলা চলে বলে অভিযোগ বুথ সভাপতির। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার নেতৃত্বের। আমি হলো ওই মন্দিরে আসতেছি, ওই গাড়ি ছিল মন্দিরের সামনে মাসানটাতে আশঙ্কা ওটা আমাদের মারা কারা মারল? ওটা দুষ্কৃতি। হ্যাঁ, দুষ্কৃতি 4-5 জন। এটা কি কোনো পার্টির না এমনি? পার্টি আমি তো মনে করো পার্টির লোক, আমি তৃণমূলের বুথ সভাপতি। আর ওরা এমনি সদস্য। মারল কেন? মারলাম আমরা কি জানি না, আশঙ্কা আসে মারল। চলে যাব হাবড়ায়। হাবড়া পুরসভায় বিক্ষোভ, হাবড়ার হাটথুবা সমবায় সমিতি নিয়ে বিক্ষোভ। সমিতিতে গচ্ছিত টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে হাবড়া পুরসভায় বিক্ষোভ। সমবায় সমিতি থেকে মিছিল করে পুরসভায় গ্রাহকরা, দেখছেন সেই ছবি। সরকারি চাকরি পেয়েছে স্ত্রী, বিচ্ছেদের আশঙ্কা, হাত কেটে নিলেন স্বামী। আর এই ঘটনায়, কেতুগ্রামের ঘটনায় গ্রেফতার আরো এক। মুর্শিদাবাদের সালার স্টেশন থেকে চাঁদ মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শের মোহাম্মদকে দুষ্কৃতী ভাড়া করে দিয়েছিল এই চাঁদ মোহাম্মদ। কেতুগ্রামে স্ত্রীর কবজি কাটার ঘটনায় গ্রেফতার। কেতুগ্রামের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 6। আমরা বারবার তুলে ধরছি, এই আমার বাংলাতেই কোথাও বালি মাফিয়া, কোথাও মাটি মাফিয়া, আবারও মাটি মাফিয়া। তাদের বেলাগাম দৌরাত্ম্য। কোপায়ের পাড় যেন মাটি চুরির স্বর্গরাজ্য। শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বীরভূমের কোপাই, এই নদীর পাড়েই মাটি মাফিয়ার দাপট। অবাধে চুরি হয়ে যাচ্ছে মাটি। ভোরের আলো ফোটার আগেই খালি হচ্ছে কোপাইয়ের পাড়। বীরভূমের পারুই, মনোহরপুর, গোয়ালপাড়া সহ একটি বড় অংশের পাশ দিয়ে গিয়েছে কোপাই। অভিযোগ, এই অঞ্চলেই গজিয়ে উঠেছে মাটি চুরির চক্র। অবাধে মাটি চুরির ফলে নদীর জল ধারণ ক্ষমতা কমছে। সামনেই বর্ষা, আতঙ্ক বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। তাদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবারে পুরো ওই ধারে থেকে একবারে পুরো নিচে, একবারে এই অবধি কাটতে কাটতে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। গভীরে কাটছে, কিনারে মাঠগুলো কেটে নিয়েছে। এই যে বালি মাফিয়া, মাটি মাফিয়া চোখের সামনে, সরকারের চোখের সামনে চলছে, তারা জানেন এটা হচ্ছে। এবং এই সব জায়গাতে, যেসবগুলোতে ইট ভাটা শুধু না, বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে এই মাটিকে। বীরভূমের অজয়, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী থেকে লিজে বালি তোলা যায়, কিন্তু কোপাই নদী থেকে বালি তোলার অনুমতি নেই। অভিযোগ, এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই বালি তোলা হয়। এর সঙ্গে নদী পাড় থেকে মাটি চুরিরও অভিযোগ এই মাটি চলে যায় স্থানীয় ইট ভাটায়।
পুলিশ তো পুলিশের মদতেই তো এগুলো হচ্ছে, মেনলি পাড়ুই থানার মদতেই এই কাজগুলো চলছে। ভয় লাগছে তো আমার। তীব্র ভয়ের মধ্যে রয়েছে। আমাকে তো রীতিমতো হুমকি দিচ্ছে যে গাড়ি চাপা দিয়ে পিষে মেরে দেবো, খুন করে দেবো। বারবার শাসক দলের, আমাদের শাসক দলের এখানে কেউই নেই। আজ ওরা বিজেপি করছে বলে একটা জায়গায় আসার জন্য ওরা বারবার এই জিনিসটা করতে চাইছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটি কেটে নিচ্ছে মাটি মাফিয়ারা, আর ঠিক এইভাবে নদীর গতিপথ অর্থাৎ কোপাই নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হচ্ছে। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। আজকে রেজাল্ট বেরোলো উচ্চ মাধ্যমিকের। এবছর পাশের হার 88.44%। এবছর প্রথম 10-এ রয়েছেন 272 জন। প্রথম 10-এ 272 জন। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর 498 পেয়ে প্রথম দিনহাটার অদিশা দেব শর্মা। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের সায়নদীপ সামন্ত। এই স্কুল থেকে 10-এর মধ্যে 22 জন রয়েছেন। সায়নদীপ পেয়েছেন 497। এবছর উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে 4 জন। কলকাতার পাঠ ভবনের ছাত্র রহিন সেন তৃতীয় স্থান দখল করেছে। তৃতীয় স্থানে রয়েছেন কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের অভিক দাস। হুগলি কলেজিয়েট স্কুল থেকে তৃতীয় হয়েছে সোহম দাস। জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র পরিচয় পারিও তৃতীয় হয়েছেন। সকলেরই প্রাপ্ত নম্বর 496। বালুরঘাটে সপ্তম হয়েছে দিনমজুরি করে সংসার চালায় এক ছাত্র। উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান বিজন বর্মনের। দিনমজুরি করেও সপ্তম স্থান দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেধাবী ছাত্র বিজনের প্রাপ্ত নম্বর 492। 2006 সালে বাবা মারা যান বিজনের। সেই থেকে মামা বাড়িতে থাকেন বিজন। ভবিষ্যতে আইএএস হওয়ার স্বপ্ন দেখেন এই কৃতি। ওদিকে বাবা দিনমজুর, মেয়ে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ। আলিপুরদুয়ারের বর্ষা পারভিনের রেজাল্টে খুশি পরিবার। শিলবাড়ি হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বর্ষা। আলিপুরদুয়ারের শালকুমার গ্রামের মেয়ে এই বর্ষা পারভিন। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক